দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হবে, শুট আউটের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জেলা। উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে সেখানে শুট আউটের ঘটনা। গতকাল রাতে আমরা দেখেছিলাম মির্জা গালিব স্ট্রিট, সেখানে শুট আউটের ঘটনা ঘটেছিল, কিন্তু আজ দুপুর বেলায় প্রকাশ্যে শুট আউটের ঘটনা কামারহাটিতে রথতলাতে। সেখানে ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়, প্রায় 8 রাউন্ড গুলি চলে সেখানে। এবং সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সামনে এসেছে, সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রাখছি, যেখানে দেখতে পাচ্ছেন যে বাইকে এসে সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা। এবং ওই গাড়ির মধ্যে ছিলেন সেই সময় ব্যবসায়ী, এবং তাকে লক্ষ্য করেই এই শুট আউটের ঘটনা ঘটে। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, প্রকাশ্যে এই শুট আউটের ঘটনার রথতলাতে সেখানে ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে শুট আউট, বাইকে এসেছিল দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি উঠে আসছে, কি জানা যাচ্ছে, কারা এরা? দেখো, পুলিশ এই মুহূর্তে এই সিসিটিভি ফুটেজ, যেটা আমি এর আগেও বারবার করে বলার চেষ্টা করছিলাম যে ওখানে জনবহুল এরিয়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজের দোকান রয়েছে, ফলত সিসিটিভি ফুটেজ পুলিশ কিন্তু বিভিন্ন ভাবে খতিয়ে দেখছে। এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতেও এসছে, প্রকাশ্যে এসছে, এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে কিন্তু পুলিশ দেখছে। তবে এই মুহূর্তে যে খবরটা ব্রেক করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি যেটা বলছেন, সৌগত রায় সাংসদ এবং পাশাপাশি বিধায়ক নির্মল ঘোষ, তারা যারা দাবি করেছেন ভিন রাজ্য থেকে আসা হচ্ছে, এই আমাদের রাজ্যে প্রবেশ করছে বিভিন্ন দুষ্কৃতীরা, এবং তারা এই কোলাবাজি ঘটনা ঘটিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই মাত্র এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, সৌগত রায়, ফিরহাদ হাকিম তারা কিন্তু পরিষ্কার কিন্তু সেই কথাটি জানিয়ে দিলেন, অর্থাৎ ভিন রাজ্য থেকে কিন্তু কিছু দুষ্কৃতীরা আসছে, এবং সেটা মধ্যে রাজনৈতিক একটা মোড় রয়েছে, এটাই কিন্তু বলছেন সাংসদ সৌগত রায়, পাশাপাশি ফিরহাদ হাকিম তারা কিন্তু দাবি করেছেন, এবং বিধায়ক নির্মল ঘোষ তিনিও কিন্তু দাবি করেছেন এই কথাটি আমাদের সব প্রত্যেকের সামনে। অভিজ্ঞতা জয়ন্ত, এই যে ঘটনা ঘটেছে, একদিকে যেমন রাজনৈতিক কারণ থাকতে পারে এমনটা তো বলা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত অক্ষত রয়েছেন ওই ব্যবসায়ী। সেই ব্যবসায়ী তিনি কি বলছেন, তার উপরে এই ধরনের হামলা কি কারণে হয়ে থাকতে পারে, ওই ব্যবসায়ীর কি অভিযোগ? দেখো, ব্যবসায়ী এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি, কারণ তিনি কিন্তু ভীত হয়ে রয়েছেন। কিন্তু যেটা পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া যেটা দাবি করেছেন, যে ব্যবসায়ীর ফোনে কিন্তু কনস্ট্যান্টলি ফোন আসছিল এবং তার কাছ থেকে টাকা দাবি করা হচ্ছিল। সেই টাকার দাবিতেই কিন্তু তার উপরে আজকে কামারহাটি রথতলা মোড়ে তিনি যখন তার গাড়িতে নিয়ে যাচ্ছিলেন ডানলপের উদ্দেশ্যে কলকাতার দিকে, সেখানে তাকে কিন্তু প্রকাশ্যে শুট আউট করা হয়। জয়ন্ত, রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা বলছেন যে বাইরে থেকে দুষ্কৃতীদেরকে নিয়ে আসা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ এই যে ঘটনা ঘটলো, যারা এই ঘটনা ঘটালো তাদেরকে কি আটক করতে পেরেছে, তাদের সন্ধান পেয়েছে পুলিশ? দেখো, সাংসদ সৌগত রায় তিনি যেটা বললেন, যে তিনি বলছেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপরে তার যথেষ্ট আস্থা রয়েছে, এবং তারা কিন্তু খুব শীঘ্রই যে তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার যে ইতি সেটা খুব তাড়াতাড়ি টেনে দিতে পারবে, কারণ সিসিটিভি ফুটেজ কিন্তু তাদের হাতে রয়েছে। তারা দফায় দফায় কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে, এবং সেই জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তারা যে মূল দুষ্কৃতী কারা এসেছিল সেই তাদেরকে কিন্তু পরিষ্কার আটক করে নিতে পারে বলে জানানো হচ্ছে। বেশ, অবশ্যই দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে আজ প্রকাশ্যে শুট আউটের ঘটনা, যেখানে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে সেখানে রথতলাতে দিনে দুপুরে শুট আউট করা হলো, এবং এক ব্যবসায়ী তিনি কলকাতা থেকে ফিরছিলেন, সেই সময় তার গাড়িকে লক্ষ্য করে পর পর 8 রাউন্ড গুলি চালানো হয়, এবং গাড়িতেও গুলির দাগ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ, এবং এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। রথতলার গুলিকাণ্ডে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ, যা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। উত্তরবঙ্গের দিকে নজর রাখি, কারণ লাগাতার বৃষ্টির জেরে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে, কার্যত বিপর্যস্ত অবস্থা সেখানকার। এখনো পর্যন্ত আটকে রয়েছেন 1200 জন পর্যটক। রবিবার আবহাওয়া ভালো থাকলে পর্যটকদেরকে নামানোর কাজ শুরু হবে। ক্ষতিগ্রস্ত এলাকাও ঘুরে দেখেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
ইয়ানগাং ও মেলি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গেও কথা বলেছেন তিনি। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার যে বৃষ্টিপাত এবং সেই কারণেই সিকিমের যে বিপর্যস্ত অবস্থা, উত্তরবঙ্গের একাধিক এলাকাতেই এই ধরনের অবস্থা, ঘর ছাড়া হতে হয়েছে সেখানকার স্থানীয় মানুষজনকে। এবং সেই বন্যা পরিস্থিতি দেখতেই আজকে কিন্তু সেখানে গিয়ে পৌঁছে গিয়েছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং যে পর্যটকরা সেখানে আটকে রয়েছেন, যেমনটা জানা যাচ্ছে যে 1200 পর্যটক এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছেন, তাদেরকে কিভাবে নামিয়ে আনা সম্ভব হয়, তাদেরকে কিভাবে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন নজর রাখছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, লাগাতার বৃষ্টিপাত, কার্যত বন্যা বিপর্যস্ত অবস্থা এই মুহূর্তে সিকিমে, ঠিক কি পরিস্থিতি সব মিলিয়ে সেখানে? সিকিমের মুখ্যমন্ত্রী তিনিও তো আজকে গিয়েছিলেন পরিস্থিতি খতিয়ে দেখতে, তিনি কিছু বললেন? দেখো অভিক, আমরা যেটা প্রথমে দেখেছিলাম যে দক্ষিণ সিকিমে যে মাজুয়া গ্রাম, যেখানে প্রথমে ধস নেমেছিল এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে সেখান থেকে কার্যত এবারে বিপর্যয় শুরু। সিকিমের মুখ্যমন্ত্রী কিন্তু সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন, মানুষের সাথে কথা বলেন। আর সব থেকে যেটা বড় বিষয়, তুমি জানো যে সিকিমে কিন্তু প্রচুর পর্যটক এই মুহূর্তে তারা বেড়াতে গিয়েছেন। কেননা তুমি জানো যে দক্ষিণবঙ্গে একটা প্রবল তাপপ্রবাহ চলছে, অনেকে স্বস্তির করে সিকিমে গিয়েছিলেন। তো সেই সমস্ত মানুষজন যারা সিকিমে বেড়াতে গিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা অনেকটা বিপদে। কেননা যারা যে সমস্ত এলাকাগুলো বেড়াতে গেছে সেখান থেকে ফেরা কিন্তু কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। বিভিন্ন রাস্তাঘাট ধসের জেরে বন্ধ। আর এই কারণে কিন্তু সিকিম প্রশাসনের তরফ থেকে পর্যটকদের একদম নিরাপত্তার সাথে তাদেরকে কিন্তু ফিরিয়ে আনার জন্য একটা তোড়জোড় ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এবং সব থেকে আরেকটা বিষয় তোমাকে বলবো যে যেহেতু রাস্তাঘাট অনেক বন্ধ রয়েছে, উত্তর সিকিম থেকে শুরু করে গ্যাংটক থেকে মাঙ্গনের রাস্তা বন্ধ রয়েছে, তাদের পর্যটকদের ফেরানোর জন্য কিন্তু বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে। এবং যেটা খবর যে আবহাওয়া যদি ঠিকঠাক হয়ে যায় তবে কিন্তু সেই সমস্ত পর্যটকদের এয়ারলিফট করে, অর্থাৎ তাদেরকে আকাশপথে নিয়ে আসার একটা ব্যবস্থা করা হবে। এমনকি যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছেন তাদেরকে কিন্তু তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সামগ্রী কিন্তু সিকিম সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। যেটা সব থেকে বড় স্বস্তির বিষয়, তোমাকে যেটা বললাম যে এখনো পর্যন্ত কিন্তু আজকে বৃষ্টিপাত চললো সিকিমের পাহাড়ে, কিন্তু সেরকম যে ভারী এবং অতিবাহিত বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু হয়নি। যার ফলে দেখতে পেলাম যে তিস্তা নদীর জলস্তর সেটা কিন্তু অনেকটা নেমে গেছে। আমরা শুধুমাত্র সিকিম নয়, পশ্চিমবঙ্গের কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি বিভিন্ন এলাকায় যে একটা কার্যত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিগত 2 দিনে, সেটা কিন্তু কিছুটা হলেও আগের থেকে একটু ঠিক হয়েছে। আমরা দেখলাম যে সকাল থেকে তিস্তা বাজার এলাকায় যে রাস্তার উপর জল বইছিল, তিস্তার জল, সেটা কিন্তু অনেকটা নেমে গেছে। পাশাপাশি জলপাইগুড়ি, ক্রান্তি, চ্যাংমারি এলাকার যে সমস্ত এলাকাগুলি বন্যার মতো সৃষ্টি হয়েছে সেইগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক হয়েছে। তো বলা যেতে পারে যে সিকিমের আবহাওয়া যদি ঠিক হয়ে যায় তবে কিন্তু খুব দ্রুত যে সমস্ত পর্যটকরা আটকে রয়েছেন, মোটামুটি 1200 পর্যটক আটকে রয়েছে বলে এখন সূত্রের খবর। এমনকি 10 থেকে 15 জন বিদেশি পর্যটক এখানে রয়েছে। বোঝা যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিকিমে আটকে পড়া পর্যটক তাদেরকে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব হয় সেদিকে তারা নজরদারি রাখছেন। এবং আজকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তিনিও সেই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে, যেখানে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার কথা বলার চেষ্টা করব। কৌস্তব, আজকে আমরা যেমনটা দেখলাম যে প্রেম সিং তামাং তিনি তো গিয়েছিলেন এবং সেখানে পর্যটকদেরকে যারা আটকে রয়েছেন তাদেরকে কিভাবে উদ্ধার করা সম্ভব হয় সেদিকে তো সমস্ত ব্যবস্থা রাখা হচ্ছে, কিন্তু যারা সেখানকার স্থানীয় বাসিন্দা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যা বিপর্যস্ত অবস্থার কারণে প্রশাসনের তরফ থেকে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যারা এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করার কাজ প্রশাসন এবং বিভিন্ন যে সমস্ত স্বেচ্ছায় যে সংস্থা তাদের তরফ থেকে করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে একটা বড় বিষয়, আমরা প্রথম দিনকে যে ছবিটা দেখে আসছি যে যেই সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সেই এলাকার মানুষগুলো কিন্তু প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই এলাকার থেকে সেখানে আগের পরিস্থিতি থেকে এলাকাকে ফিরিয়ে আনার মতো কাজ করছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রশাসন সবাই মিলে একেবারে আমাদের এদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। সিকিমে বৃষ্টি কমায় তিস্তা নদীর জলস্তর কমেছে। গরুহাটিতে বেহাল নিকাশি ব্যবস্থায় সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরকে। মাদারিহাট থেকে টোটোপাড়া যোগাযোগ বন্ধের সমস্যা। আলিপুরদুয়ার পুরসভার 17 নম্বর ওয়ার্ড এলাকায় নোনাই নদীর বাঁধের একাংশ ভেঙে পড়ে বিপত্তি।
কালিম্পংয়ে ধস কবলিত এলাকা পরিদর্শনে বিজেপি সাংসদ রাজু বিস্তা। টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ে ধস। শনিবার কালিম্পং জেলার তিস্তা বাজার এলাকা পরিদর্শনে যান সাংসদ। তার অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে না রাজ্য সরকার এবং জিটিএ। তবে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে কেন্দ্র সরকার। ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্য করা হবে বলে জানান তিনি। 10 নম্বর জাতীয় সড়কে কালীঝোড়া এলাকায় একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ ছিল গত দুদিন। শনিবার প্রশাসনের তরফে জেসিবি লাগিয়ে রাস্তা মেরামতের কাজ চলে। গত দুদিনের তুলনায় এদিন সকাল থেকে কালিম্পং জেলার তিস্তা বাজারে জলস্ফীতি কিছুটা নিচে নেমেছে। শুক্রবার থেকে সিকিমে সেভাবে বৃষ্টি না হওয়ায় তিস্তা নদীর জল কমেছে। সিকিমে লাগাতার ভারী বৃষ্টিতে পাহাড়ি নদীগুলো ফুলে ফেঁপে উঠেছিল, যে কারণে সমতলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এমনকি তিস্তা তীরবর্তী এলাকায় জল ঢুকে পড়ে। শনিবার পরিস্থিতির কিছুটা বদল হয়েছে। পাশাপাশি তিস্তার জলে প্লাবিত হওয়া ক্রান্তি ব্লকের 2টি গ্রামের জলও কমেছে। তবে এখন সমতলে ভারী বৃষ্টি শুরু হওয়ায় ফের জলস্তর বাড়তে পারে তিস্তা নদীর, সতর্ক জেলা প্রশাসন। বেহাল নিকাশি ব্যবস্থা। বৃষ্টির জমা জলে লাটে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরুহাটি। বর্ষায় জলে ভাসছে হাট চত্বর। পরিকল্পনার অভাবে দীর্ঘদিন ধরে কোনো নিকাশি ব্যবস্থা না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে গরু ব্যবসায়ীদের। পেটের দায়ে জলমগ্ন এলাকায় লক্ষ্মী লাভের আশায় ব্যবসায়ীরা। দ্রুত গরুহাটির জল নিকাশি পরিকাঠামো ঠিক করার দাবি ব্যবসায়ীদের। ডুয়ার্সে টানা বৃষ্টির ফলে সমস্ত নদী নালা ঝোড়ার জল বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 210.20 মিলিমিটার। হাসিমারাতে বৃষ্টি হয়েছে 83 মিলিমিটার। বাসটা নদীর জল সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের ভিতরে প্রবেশ করছে। নদী তীরবর্তী এলাকায় চা বাগানের বেশ কয়েকটি সেকশনে কাজ বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। তিতি নদীর জল বৃদ্ধি পাওয়ায় মাদারিহাট থেকে টোটাপাড়ার যোগাযোগ বন্ধ আছে। প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ার পুরসভার 17 নম্বর ওয়ার্ড এলাকায় নোনাই নদীর বাঁধের একাংশ ভেঙে গিয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয় ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। তাই বর্ষার শুরুতেই বাঁধ ভেঙে যাওয়ায় বানভাসী হওয়ার আতঙ্কে কয়েক হাজার পরিবার। এলাকায় উঁচু নদীর বাঁধ তৈরির দাবি এলাকার বাসিন্দাদের। আলিপুরদুয়ার 17 নম্বর ওয়ার্ড এলাকায় 9 নদীর বাঁধ পরিদর্শন করলেন আলিপুরদুয়ার পুরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী। দ্রুত সমস্যা সমাধানে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে ওই ভগ্ন বাঁধ পরিদর্শন মাম্পি অধিকারীর। কলকাতা টিভি। বর্ষায় বন্ধ হচ্ছে বন। সরকারি নির্দেশিকা জারি করে বন্ধ হলো গরুমারা জাতীয় উদ্যান। জঙ্গল বন্ধ থাকায় বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। বন্যপ্রাণীদের বংশবৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বর্ষায় বন্ধ থাকে জঙ্গল। এবছরও নিয়ম মেনে 16 জুন থেকে বন্ধ হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। 3 মাস বন্ধ থাকবে চাপড়ামারি ও নেওড়া ভ্যালি জঙ্গল। 15 সেপ্টেম্বর ফের খুলবে জঙ্গল। বর্ষার এই সময়টা প্রাণীকুলের বংশবৃদ্ধির সময়। পাশাপাশি এই সময়টাতে গাছেরও অঙ্কুরোদ্গম হয়। পর্যটকদের বনে আনাগোনাতে বিঘ্নিত হতে পারে দুই। তাই বন বন্ধ রাখার সরকারি নির্দেশিকা জারি হয় প্রতি বছরই। এটার রিজন হচ্ছে যে এটা মনসুন ক্লোজার, যেটা প্রত্যেক বছর হয়। এই পিরিয়ডের মধ্যে অ্যানিমালসদের ব্রিডিং সিজন হয়, তো ওই জন্য একটা পিরিয়ড অফ লিস্ট ডিস্টারবেন্স টু দি ফ্লোরা অ্যান্ড ফনা প্রোভাইড করার জন্য ফরেস্টটাকে বন্ধ করা। কবে থেকে হচ্ছে আর কবে খুলবে? এটা 16 থেকে হবে। ইট উইল কন্টিনিউ আপ টু 3 মান্থস। জঙ্গল বন্ধ থাকায় প্রতি বছরই বর্ষায় মার খায় পর্যটন শিল্প। তবে বনের প্রাণীকুলের মুখ চেয়ে এই ক্ষতি স্বীকার করে নেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকলে। জঙ্গল বন্ধ থাকায় বন্ধ থাকে সাফারিও। পুজোর মুখে ফের গরুমারা জঙ্গল খুলবে। সেই সময়ে পর্যটকদের ভিড় আশা করছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা। জলপাইগুড়ি থেকে সুজিত দের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। জেলার সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। এরপর নজর রাখবো ডায়মন্ড হারবারের দিকে, কারণ আজ ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। লড়াই জারি রাখতে হবে, লড়াই জারি রাখার বার্তাই দিয়েছেন সেখানে গিয়ে দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে সন্ত্রাস রুখে দিতে হবে, সেই বার্তাই দেন দলীয় কর্মী সমর্থকদেরকে দিলীপ ঘোষ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে ডায়মন্ড হারবারে সেখানেই বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ ও সন্ত্রাস রুখে দেওয়ার বার্তা দেন তিনি। শুভ্রজিৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। শুভ্রজিৎ, আজকে ডায়মন্ড হারবারে সেখানেই ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থক, তাদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ। কি বার্তা দিলেন সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে?
দেখো, একেবারে তোমায় প্রথমেই জানিয়ে রাখবো, আজ ঘর ছাড়া যারা বিজেপি কর্মী রয়েছেন ডায়মন্ড হারবারে তাদের সাথে কিন্তু দেখা করতে এলেন বিষ্ণুপুরের আমতলায় দিলীপ ঘোষ। যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসা ভোটের পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই কারণেই বিজেপির বহু কর্মী ঘর ছাড়া। ডায়মন্ড হারবারে যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস, তার বাড়িতেই কিন্তু ঘর ছাড়া বিজেপি কর্মীরা রয়েছেন এবং সেখানেই সেখানেই দিলীপ ঘোষ তিনি আজ দেখা করতে আসেন ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে। দিলীপ ঘোষ কিন্তু সাংবাদিকদের সামনে কোনো ভাবেই ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি, তবে তিনি নেতৃত্বদের নিয়ে একটু বৈঠক করেন এবং কর্মীদের বার্তা দেন যাতে কর্মীরা আগামী দিনের লড়াই জারি রাখেন, এই বার্তাই তিনি দেন এবং কর্মীদের অভাব অভিযোগের কথাও তিনি শোনেন। বেশ, ধন্যবাদ তোমায়। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর এই মুহূর্তে আরো একবার নজর রাখবো আমরা কামারহাটির দিকে, কারণ আজকে দিনে দুপুরে সেখানে শুট আউটের ঘটনা। উত্তর 24 পরগনার কামারহাটিতে রথতলা মোড়ে সেখানে ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি চালায় দুষ্কৃতীরা, বাইকে এসেছিল তারা, পরপর 8 রাউন্ড গুলি চালায় তারা এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, সিসিটিভি ফুটেজ যা প্রকাশ্যে এসেছে এবং সেখানেই ধরা পড়েছে যেখানে গাড়ি নিয়ে ফিরছিলেন ওই সময় ওই ব্যবসায়ী এবং এই যে ঘটনা সেই নিয়েই রাজনীতিকরা তারা নিজেদের বক্তব্য রেখেছেন এবং এই যে রথতলায় গুলিকাণ্ড সেই গুলিকাণ্ডে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ এবং সেই নিয়েই কিন্তু বক্তব্যও রেখেছেন রাজনীতিকরা। তারা কি বলছেন আপনাদেরকে তো অবশ্যই শোনাবো, তবে এই মুহূর্তে সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে কলকাতা থেকে ফিরছিলেন ব্যবসায়ী এবং সেই সময় তার গাড়িকে লক্ষ্য করে পরপর 8 রাউন্ড গুলি চালানো হয়। এখনো পর্যন্ত যারা দুষ্কৃতীরা তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এই নিয়ে রাজনীতিকরা তারা কি বলছেন একদিকে আপনাদেরকে শোনাবো যে পানিহাটির বিধায়ক নির্মল চন্দ্র ঘোষ তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। গুন্ডারাজ দমন করতেই হবে, যেভাবে হোক, যেই করবে, যেই সরকারে আমাদের আছে করবেই। সেটা গুলি চালিয়ে তো এটাই তো পশ্চিমবাংলাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে কিছু লোক এবং সাজা পাবে যারা করছে এটা, তাদের চূড়ান্ত শাস্তি পাবে। আর যেটা হচ্ছে যে এখানকার যে পানিহাটি যে সমস্যা ছিল, এই সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য টাকা দরকার, অফিসার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সবকিছু দিয়ে তিনি সাহায্য করেন। আমরাও ফিরহাদ হাকিমকে আমাদের সকলের পক্ষ থেকে, পানির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে ও এসে এই প্রশাসনিক দিক থেকে যেটা স্তব্ধ হয়েছিল তিনি সেটাকে চালু করলেন এবং তার জন্য আমরা মনে করি যে পানিহাটির 4.5 লক্ষ যে অধিবাসী তারা দলীয় স্তরে যে চেয়ারম্যান পরিবর্তন, সেটা দলীয় স্তরে আলোচনা হবে, এখানে নয়। 1 মাস টাইম দেন দিয়ে, 1 মাস টাইম যদি না হয় তারপর হ্যাঁ প্রত্যেককে এই কথা রাখতে হবে, তারপরে যে আলোচনা হবে ওপরে হবে। আপনাদেরকে শোনালাম পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার কি প্রতিক্রিয়া। এরপর আপনাদেরকে শোনাবো দমদম উত্তরের সাংসদ সৌগত রায়, তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে, শুনুন। গুলি চলেছে, কি বলবেন আপনি গিয়েছিলেন, একটু ছোট করে। না, চিন্তার ব্যাপার, দুঃখের ব্যাপার। তবে ওই যেটা ববি বলেছে, বাইরের স্টেট থেকে ক্রিমিনালরা চলে আসছে, এসে দেখছে কার টাকা আছে। এই লোকটার কাছে 10 লাখ টাকা চেয়েছে। আচ্ছা, একে আমরা বলি চমকাবার জন্য গুলিটা চালিয়েছে, যদি মারতে চাইতো তো মেরেই দিতে পারে। পুলিশ ধরে এটা ইচ্ছে করে মমতা ব্যানার্জি সরকারের বদনাম করার জন্য এইসব করা। এটা কি মানে রাজনৈতিক কোনো সাংসদ সৌগত রায় তিনি কি বললেন আপনাদেরকে শোনালাম। এরপর আপনাদেরকে শোনাবো মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন শুনুন। এখানে সমস্যা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কখনো সোনার দোকানে, কখনো ব্যবসায়ী, ভিন রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অরাজকতার সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার এবং বর্ডারগুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার, অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের, একটা বর্ডার হচ্ছে বিহারের। সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে, ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে। তো ক্রিমিনাল অ্যারেস্ট হবেই, পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এই অরাজকতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তারা
ইচ্ছা করে অরাজকতা করছে, যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে, যেরকম আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা। এই কাজগুলো আমি আবার অনুরোধ করব পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। টাকা ধরা পড়ছে কলকাতায়, সেই টাকা যদি ধরা পড়ে বিরোধী কারোর, তাহলে সেটা নিয়ে কেস হচ্ছে। আর যখন বিজেপির টাকা ধরা পড়ছে তার বেল হয়ে যাচ্ছে। আসবো পরের খবরে। দেশে ফিরলেও কুয়েতে মৃত পশ্চিম মেদিনীপুরের দ্বারিকেশ পট্টনায়কের দেহ। শনিবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছয় দ্বারিকেশের দেহ। সেখান থেকে পশ্চিম মেদিনীপুরের তুরকায় দ্বারিকেশের গ্রামের বাড়িতে রওনা হয় দেহ। সেখানে পরিবারের পাশে হাজির ছিলেন জুন মালিয়া। কুয়েতের বহুতল আবাসনের অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে পশ্চিম মেদিনীপুরের তুরকার বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের। শনিবার গ্রামের বাড়িতে দ্বারিকেশের দেহ পৌঁছতেই যেন ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। পরিবারের পাশে হাজির ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। দ্বারিকেশের কফিনে শেষ শ্রদ্ধা জানান তারা। তুরকায় কফিনবন্দি দ্বারিকেশকে নিয়ে যাওয়ার আগে মেদিনীপুরের শহরে কিছুক্ষণ রাখা ছিল দ্বারিকেশের দেহ। এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা, আমার দিদি স্বামী হারা হয়ে পড়লেন। তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো। এদিন তুরকায় দ্বারিকেশকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন মেদিনীপুরের সদ্য নির্বাচিত সাংসদ জুন মালিয়া। জুনের মুখে শোনা গেল কুয়েত সরকারের সমালোচনা। 21% of Kuwait's population is আমাদের ইন্ডিয়ান এক্সপ্যাটস। সেখানে এই যে ডিপ্লোরেবল একটা লিভিং কন্ডিশনে যেভাবে এনাদেরকে যারা হায়ার করে নিয়ে যান তারা রাখেন, এবং অনেক বছর ধরে আমরা শুনে আসছি যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, যেভাবে এক্সপ্লয়টেশন করা হচ্ছে। হিউম্যান রাইটসের মেনি অর্গানাইজেশন অলরেডি কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন অনেক বছর ধরে। রাজনীতি সরিয়ে রেখে এদিন দ্বারিকেশ পট্টনায়কের পরিবারের পাশে দাঁড়ান সকলে। অসময়ে পট্টনায়ক পরিবারের পাশে থেকে তাদের মনোবল বৃদ্ধির চেষ্টা করেন দলমত নির্বিশেষে সকলে। কলকাতা টিভি। জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।